করছি আজকের ক্লাস। আজকে খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে বা ক্লাস নিয়ে কিন্তু আমি আজকে এসেছি। আমরা সবাই জানি যে আগামী দিনে পিএসসি ক্লার্কশিপ আছে বা আইসিডিএস মেন আছে বা ডাব্লিউবিএসআই মেন আছে বা ডাব্লিউবিসিএস এক্সাম আছে। আমরা সবাই কিন্তু ওয়েল উইশার, আমরা সবাই কিন্তু চাই যে আমরা আগামী দিনে পরীক্ষাতে যেসব পরীক্ষা আছে মেন পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় যাতে আমরা ক্র্যাক করতে পারি। কিন্তু এই মেইন পরীক্ষায় একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হলো যে আমাদের ট্রান্সলেশন লিখতে দেয়, আমাদেরকে ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করতে দেয়। তো এই ইংরেজি থেকে বাংলাতে যখন ট্রান্সলেট করতে দেয়, অবভিয়াসলি পরীক্ষা হলে কিন্তু সেটা কিন্তু সেখানে থেকে কিন্তু সেটা ট্রান্সলেট করা কিন্তু খুবই চাপ। অর্থাৎ হলে বসে আমি যদি কোনো কিছু নামাতে যাই, সেক্ষেত্রে যে সিচুয়েশান আর বাড়িতে বসে আমি খাতা পেন নিয়ে বসে বসে করছি, অনেকক্ষণ ধরে করছি, টাইম স্পেন্ড হয়ে যাচ্ছে আওয়ার আফটার আওয়ার, সেটা খুবই আরামদায়ক, কিন্তু হলটা কিন্তু খুবই কষ্টদায়ক। এটা কিন্তু আমরা সবাই ফিল করতে পারি বা বুঝতে পারি। তো যদি কোনো সোজা টপিক দেয় সহজে লিখতে পারবো, কিন্তু যদি কোনো কঠিন টপিক দেয় তখন কিন্তু আমাদের পেন কামাতে ছাড়া আর কোনো উপায় থাকে না। তো আমি এই প্রথমবার আমি তোমাদের জন্য কিন্তু এমন একটি স্পেশাল ক্লাস নিতে চলেছি, যে ক্লাসটা কিন্তু তোমাদের কিন্তু ট্রান্সলেশনের বেসিক এবং অ্যাডভান্স প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিনাটি কিন্তু তোমাদের কিন্তু ইনফরমেশন দেব। এই ইনফরমেশনটা কিন্তু কোনো ইউটিউবার আজ পর্যন্ত কিন্তু দেয়নি বা দিতে পারেনি, কারণ এই ধরনের চিন্তাভাবনা কিন্তু সবাই কিন্তু করতে পারে না বা সেটা কিন্তু দিতে পারবে না। আমার ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা ক্রিয়েটিভ ক্লাস। প্রত্যেকটা ক্লাস যদি তোমরা কিন্তু যদি গভীরভাবে দেখো বা পর্যবেক্ষণ করো, তাহলে কিন্তু দেখতে পাবে যে সে খুব বেসিক একদম হাতে ধরে প্রথম থেকে কিন্তু শেখানো হয়েছে। তো তোমাদেরকে আমার রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলে প্রথম হও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, এবং নিচে থাকা যে বেল বাটনটা আছে কিন্তু অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে, কারণ আমি যে সকল ভিডিওগুলো আমি পাবলিশ করি ইউটিউবে দিই, সেগুলো কিন্তু খুব ইউনিক ভিডিও। যদি বেল বাটন প্রেস করা না থাকে তাহলে কিন্তু সহজেই কিন্তু তোমাদের কাছে পৌঁছাতে পারবে না। আর অবশ্যই কিন্তু যারা নতুন এসছো তাদের জন্য তো আমি সাবস্ক্রাইব করতেই বলবো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু বেল বাটনটা কিন্তু প্রেস করে রাখবে, কারণ এখন ইউটিউবের যা নিয়ম অনুসারে সেটা কিন্তু বেল বাটন যদি প্রেস করা না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে নোটিফিকেশন যাবে না। তো এবার আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, যেটা কিন্তু একটু ব্যতিক্রম অন্যান্য ভিডিও থেকে বা অন্যান্য ক্লাসের চাইতে। তো প্রথমেই আমি যেটা বলি সেটা কি, যে এই ভিডিও বা এই ক্লাস এটা কিন্তু ফার্স্ট টাইম ইন ইউটিউব ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষাতে এই প্রথম কেউ এমনভাবে কিন্তু শিক্ষা প্রদান করছে। শুনেই তোমাদের অনেক অবাক হতে পারো, কিন্তু পুরো ক্লাসটা দেখার পর কিন্তু অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানাবে যে এটা তোমার কাছে একটু ব্যতিক্রম ছিল কি না। ওকে, তো আমরা সবাই জানি যে কোনো লেখা কিন্তু একদিনে কিন্তু হয় না। রাইটিং মানে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হয়। কেউ যদি মনে করো যে আমি একটু লিখেই আমি চাকরি পেয়ে যাব, পরীক্ষায় পাশ করে যাব, সে কিন্তু মূর্খের স্বর্গে কিন্তু বাস করছো। অর্থাৎ প্রতিদিন চর্চা না করলে লেখনির শৈলী তৈরি হয় না। আমরা দেখতে পাই যে বিভিন্ন ইউটিউবে যেটা হয়, আমি কাউকে ছোট করছি না, কিন্তু বিভিন্ন ইউটিউবে যেটা আমরা দেখতে পাই যে একটা টপিক একটা প্যাসেজ দিল, তার ট্রান্সলেশন করে বুঝিয়ে দিল। এটা কি ঠিক? তোমরাই বলো। এটা কিন্তু কখনোই কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক পদ্ধতি না। অর্থাৎ একটা ছেলে বা মেয়ে সে যখন চাকরি পরীক্ষা হোক বা ক্লাসের যে কোনো ট্রান্সলেশন হোক, নিজের শেখার জন্য হোক, সে যখন সে শিখতে আসে তখন সে কী করবে? তখন কিন্তু সে সবসময় চাইবে যে আমি বেসিক থেকে, অর্থাৎ আমার যেন গ্রামাটিক্যাল এরর না হয়। আমরা স্পিকিং করতে গেলে যে ধরনের সমস্যা হয় সেটা কিন্তু রাইটিংয়ের সাথে কিন্তু ম্যাচ করলে হবে না। রাইটিং কিন্তু পরীক্ষা হলে কিন্তু রাইটিং কিন্তু অবভিয়াসলি আমাদের কিন্তু গ্রামার মেনটেন করেই করতে হবে। কিন্তু এইভাবে কি শেখা যায়? এবার শেখা যায় না। একটা ট্রান্সলেশন দেখলাম, দেখে সঙ্গে সঙ্গে সেটাকে আমি ট্রান্সলেশন এইভাবে করতে হয়, এই লিখতে হবে, ওই লিখতে হয়, এটা কিন্তু শেখা যায় না। এটা শেখার পদ্ধতি না, এটা ভুল পদ্ধতি, এটা রং পদ্ধতি, এটা মিসগাইড করা একটা পদ্ধতি। কিন্তু আমি কিন্তু সেখানে একটা ব্রেক করতে চাই, আমি একটু কিছু ইউনিক করতে চাই। যে একদম জিরো সেও আমার ক্লাসটা যদি সম্পূর্ণ দেখে, আমার প্রত্যেকটা ভিডিও যদি দেখতে পায় বা ক্লাস করে, সে কিন্তু অবভিয়াসলি কিন্তু সে কিন্তু বেটার জায়গায় চলে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার জন্য কিন্তু স্কিপ করবে না, পুরো কথা শুনবে, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে।
দেয়ার ইজ নো শর্টকাট ফর বিং এ গুড রাইটার। এটা কিন্তু এটা চিরসত্য ঘটনা। শর্টকাট করে আমরা ম্যাথ করতে পারি, অবজেক্টিভ ইংলিশ করতে পারি, কিন্তু শর্টকাট করে কিন্তু কোনো ভালো লেখা যায় না। তার জন্য প্রতিদিন আমাদেরকে লিখতে হবে। এবার আমরা মূল পর্যায়ে চলে যাই, ট্রান্সলেশন কিভাবে আমরা করব বা কার কী কী নিয়ম আছে। দেখো, যখনই আমরা কোনো ট্রান্সলেশন আমরা করতে যাই, সেখানে আমাদের কিছু কিন্তু কি পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেই কি পয়েন্টগুলো কী কী সেগুলো আমরা এবার দেখে নেব। কিভাবে পরীক্ষাতে বাংলা প্যাসেজ থেকে ইংরেজি করব এবং কিভাবে আমরা কি পয়েন্টগুলো মনে রাখবো সেগুলো কিন্তু ডিটেলস মেথডে কিন্তু এবার আমি তোমাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছি। তোমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু নোট ডাউন করবে, স্টাইলগুলো বা পদ্ধতিগুলো তোমরা কিন্তু রপ্ত করার চেষ্টা করবে, যেটা কিন্তু সমস্ত ক্ষেত্রে, সমস্ত সে ছোট হোক বা বিগিনার হোক বা অ্যাডভান্স লেভেল হোক, সবার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। আমি কিন্তু সেটা ফিল করতে পারি। এবার আমরা দেখে নেব যে কতগুলো নিয়ম আছে, কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে পরিবর্তন করার সময় নিচের নিয়মগুলো আমাদের অবশ্যই জানতে হবে। অর্থাৎ নিচের নিয়মগুলো যদি আমরা মুখস্থ করতে পারি বা চর্চা করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু খুব ভালোভাবে শিখতে পারবো বা জানতে পারবো। প্রত্যেকটা নিয়ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই নিয়মগুলি যথাযথভাবে ব্যবহার করতে শিখতে হবে। ওকে, তো প্রথম নিয়মটা কি? দেখো, লার্ন অ্যাবাউট টেন্স প্রপারলি। আমরা সবাই জানি ইংরেজিতে কথা বলতে গেলে বা লিখতে গেলে টেন্স লাগেই। যে বলবে, যে ইউটিউবার বা যে টিচার বলবে আমি টেন্স ছাড়া শেখাবো, সে কিন্তু প্রথমে বুঝবে সে মিথ্যা কথা বলছে। এটা অসম্ভব একটা কথাবার্তা। আমি অ কাকা শিখলাম না, আমি কয়াকারে কা কয়সি শিখলাম না, আমি কোনো বেসিক কোনো গ্রামার জানলাম না, আমি বাক্য লেখা শুরু করে দেবো। এটা কি সম্ভব হয় কখনো? অসম্ভব ব্যাপার। এটা কিন্তু একদম না। ইংরেজি ক্ষেত্রেও একই। টেন্স তোমাকে জানতে হবে। টেন্স কিন্তু পুরো একদম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, যেটা আমরা ইংরেজির ক্ষেত্রে আমি জানি। কারেক্ট ইউজ অফ বিভার্বগুলোর ডিটেলস ব্যবহার। বিভার্ব কোথায় কোথায় বসে, কিভাবে বসে, না বসলে কী কী ভুল হয়, কী কী ক্ষেত্রে বিভার্বের যে প্রকারভেদ আছে, ডিটেলস জানতে হবে। ঠিক তেমনি হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং মোডাল ভার্ব। আমরা প্যাসেজ টেন্সে প্রচুর মোডাল ভার্বের ব্যবহার শিখব, প্রচুর মোডাল ভার্ব করতে হবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উড, শুড, উইজ টু, সব ব্যাপার কিন্তু আমরা জানবো, শিখবো, এবং সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ইম্পর্ট্যান্ট। এর জন্য আমি কিন্তু অলরেডি আমার ইউটিউবে ভিডিও আমার দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই সেখানে যাবে, দেখবে, সাবস্ক্রাইব করবে এবং সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। ওকে, দ্বিতীয় পয়েন্ট কি এবার আমরা দেখে নিই। ইউজ অফ am2:r2, অর্থাৎ করতে হয়, যেতে হয়, খেতে হয়, সেখানে am2:r2। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অর্থাৎ করতে হবে, যেতে হবে, খেতে হবে, বা হ্যাড টু করতে হয়েছিল, যেতে হয়েছিল, খেতে হয়েছিল, বা ওয়াজ বা ওয়ার টু, যেটা কথা ছিল, অর্থাৎ কিছু করার কথা ছিল, সেখানে ওয়াজ আর টু, বা ওয়ার টু হ্যাভ ভিতরি, এখানে ওয়াজও ব্যবহার করতে পারো, ওয়াজ ওয়ার টু হ্যাভ ভিতরি, অর্থাৎ কথার কিছু করার কথা ছিল কিন্তু হয়নি। এই ফরমেশনগুলো তোমাদের কিন্তু প্রত্যেকেই কিন্তু মুখস্থ করতে হবে। সেটা কিন্তু এর কোনো শর্টকাট হয় না। 3 নম্বর হচ্ছে ইউজ অফ পার্টিসিপেল। পার্টিসিপেল বলতে শুধুমাত্র এখানে ভার্বের সাথে আইএনজি বলতে শুধু একটা মাত্র ভার্ব বোঝায় না। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আমরা জানি যে গোয়িং, বিং, হ্যাভিং, এই যে ফরমেশনগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু আমি আমার ভিডিওতে কিন্তু আমার বলা আছে, অন্যান্য যে ক্লাসের ভিডিওতে আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, প্র্যাকটিস করবে। এইগুলো কিন্তু ট্রান্সলেশন করতে কিন্তু খুবই একটা কি ফ্যাক্টরের মতন কাজ করে। 4 নম্বর কি দেখে নিই এবার। ইউজ অফ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্ড ক্লজ। আমরা জানি যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, ক্লজ, এগুলো কিন্তু বেসিক ধারণা আমাদের নিতে হবে। আমি ডিটেলস পড়তে বলছি না, কিন্তু বেসিক কিন্তু কনসেপ্ট যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা ভালো লিখতে পারবো না। এবং সবসময় মাথায় রাখবে সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু লেখা উচিত, তাতে আমাদের লেখাটা আরও সাবলীল হবে। এবার 5 নম্বর পয়েন্ট আমরা দেখে নিই। ইউজ অফ অ্যাডভার্বিয়াল লিঙ্কার্স। কিছু ইউজ অফ অ্যাডভার্বিয়াল লিঙ্কার্স, কিছু অ্যাডভার্বিয়াল লিঙ্কার্স আছে, যেমন হাউএভার, মোরওভার, হেন্স, দেন্স, এরকম প্রচুর অ্যাডভার্বিয়াল লিঙ্কার আছে, যেগুলো কিন্তু মুখস্থ করতে হয় এবং প্যাসেজ ট্রান্সলেশনে কিন্তু থাকেই, এরকম কথা থাকেই। ওকে, সেগুলো আমি সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করব আস্তে আস্তে, প্রত্যেকটা ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পারবে। এগুলো কিন্তু পরপর কিন্তু আমি ক্লাস নেব, কোনো চিন্তা করবে না, শুধু সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আছে সেটা প্রেস করে রাখবে, সমস্ত কিন্তু ইনফরমেশন কিন্তু সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমরা দেখে নিই যে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ
কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ লেখার ক্ষেত্রে। ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ইডিয়ামস কিন্তু প্রায় ব্যবহার করতে হয়, অর্থাৎ যদি একটা বাক্যকে বড় বাক্যকে ছোট করতে হয় আমাদের কিন্তু ইডিয়ামস ব্যবহার করে কিন্তু ছোট করতে পারি, ঠিক আছে। মায়া কান্না কাটছে, হিজ শেডিং ক্রোকোডাইল টিয়ার্স, এই যে কথাগুলো আছে ক্রোকোডাইল টিয়ার্স, মায়া কান্না, আমি কিন্তু হুট করে কিন্তু মায়া কান্না কী জিনিস আমি কিন্তু পরীক্ষা হলে নামাতে পারবো না। এর জন্য কিন্তু আমাকে ইডিয়াম কিন্তু অবভিয়াসলি মুখস্থ করতে হবে, যেটা আমার ক্ষেত্রে রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল। ওকে, এরপর আমরা দেখে নিই ইউজ অফ দেয়ার অ্যান্ড ইট। ইউজ অফ দেয়ার অ্যান্ড ইট বলতে দেয়ার ইজ বা দেয়ার আর বা দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার এরকম ব্যবহার, বা ইটের ব্যবহার করতে হয়। ইট ইজ রেইনিং, ইটস রেইনস, যে ব্যবহারগুলো আছে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইটের ব্যবহার, বা আমি সেই, ইট ইজ আই হু, এই যে ব্যবহারগুলো আছে প্রত্যেকটা ব্যবহার কিন্তু আমাদের কিন্তু শিখতে হবে এবং জানতে হবে, তাহলে কিন্তু খুব বেটার রাইটিং কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। ওকে, লাস্ট যেটা আছে ইউজ অফ স্টাইলিশ সেন্টেন্স ইন ইডিওমেটিক অর অ্যালিগরি ফর্ম। অ্যালিগরি ফর্ম আর ইডিওমেটিক বলতে কি, কিছু কিছু কথা আছে যেগুলো কিন্তু ট্র্যাডিশনালি কিন্তু মেনটেন হয়, যেমন হচ্ছে অসারে তর্জন গর্জন, এই যে কথাগুলো আছে, বা আমরা কাঠের দেখি, এই জন্য কথা যদি কোনো আমাদের বাংলা বাক্যে সেটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এই ব্যবহারগুলো কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে। তবে এইগুলোর জন্য আমি বলবো যে ট্রান্সলেশন করতে করতেই সেন্টেন্সগুলো যদি আমরা মুখস্থ করতে পারি খুব ভালো হবে বিষয়টা, ঠিক আছে, এর কোনো শর্টকাট নেই। এর পরের বিষয়টা আমরা দেখে নিই। পরের বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এবং পরের বিষয়টা আমরা বুঝতে পারবো যে কীভাবে আমরা করব। প্যাসেজ ট্রান্সলেশন করার সময় যে ভুলগুলো আমাদের হয়, এটা কিন্তু আমাদেরকে প্রথমেই শিখতে হবে। যে আমি টেন্সের যে ভিডিওগুলো দিয়েছি সেখানে কিন্তু আমি বলা আছে যে রাইটিং করতে গেলে বা বলতে গেলে বা কিছু করতে গেলে, যখনই আমরা নিজের নিয়ে কোনো চর্চা করব, আমাদের কিন্তু অনেক ভুল হয়। সেই ভুলগুলো কি, বেসিক ভুল, আমি বললেই দেখবে তোমার মাথার মধ্যে কিন্তু স্ট্রাইক করবে যে এই ভুলগুলো চাইতো আমি করি, তো এই ভুলগুলো তো আমার হয়তো। চলো দেখে নিই ভুলগুলো কী কী। প্রথম ভুল, যেখানে সেখানে আমরা বি ব্যবহার করি। বি ভার্বের ব্যবহার অ্যাম, ইজ আর, ওয়াজ আর যেখানে সেখানে আমরা লাগাই। পাস্ট টেন্স হলে ওয়াজ আর বসিয়ে দিই, প্রেজেন্ট টেন্স হলেই সবার ক্ষেত্রে বি ভার্ব বসায়। এই ব্যবহারটা বন্ধ করতে হবে। যেখানে সেখানে যে বি ভার্ব বসে না, যেমন ফিউচার টেন্সে শ্যাল উইল মানে বি ভার্ব হয়, ক্যান বি, মে বি, যেটা আমাদের রক্তে ঢুকে গেছে যে বি ভার্ব মানেই হচ্ছে এদের ক্ষেত্রে এরা বসলেই বি ভার্ব বসে। এই বিভার কিন্তু সব জায়গায় বসে না, যখন যেখানে যে ভার্বের দরকার হয় তখন সেখানে সে ভার্বই বসে, অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এদের কিন্তু আলাদা আলাদা ব্যবহার আছে, সেটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। দেখো আমি যে এখন যে লেসনগুলো তোমাদের দিচ্ছি এর ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগতে পারে, লেন্দি হতে পারে, তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখবে। এখানে কিন্তু তোমাদের অনেক ভুলভ্রান্তি বা তোমাদের মনের কথা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। ওকে, দ্বিতীয় পয়েন্ট কি, মোডাল ভার্বগুলোর সঠিক ব্যবহার না জানা। একটু আগে বললাম শ্যাল বি, উইল বি, ক্যান বি, কুড বি, কেন শ্যাল উইলের পরে কি বি কেন বসবে, বি কখন বসবে, বির বসার সঠিক নিয়ম কি, সবসময় কি বি বসবে, সবসময় কি ডু ভার্ব বসবে, সবসময় কি হ্যাভ ভার্ব বসবে, তাহলে কখন বি বসবে কখন বি বসবে না, সেই ব্যাপারটা কিন্তু আমাদের জানতে হবে। কখন শ্যালটা উড হয়ে যাবে, উইলটা উড হয়ে যাবে, ক্যানটা কুড হবে, মেটা মাইট হবে, এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু আমি বারবার বলছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমার করে দেওয়া আছে, তোমরা কিন্তু সেগুলো দেখে নেবে। এবার আমরা দেখে নিই পরের যে নিয়মটি আমরা অবশ্যই কিন্তু মনে রাখবো যে ভুলগুলো আমাদের হয়। ওকে, কোনো লাইন বা প্যাসেজের টেন্স চিনতে না পারা, এটা কিন্তু আমাদের কিন্তু একটা খুব বড়সড় ভুল হয়। কারণ আমরা দেখেছি যখনই একটা বাংলা প্যাসেজ দেয়, বড় একটা প্যাসেজ দেয়, আমরা কিন্তু টেন্স সম্বন্ধে কিন্তু ওয়াকিবল হতে পারি না। অর্থাৎ যদি সেটা পাস্ট টেন্সে করা উচিত বা করতে হয়, আমরা কিন্তু সেটা প্রেজেন্ট টেন্সে না বুঝেই করে আছি। এটা কিন্তু প্রায় অনেকেই কিন্তু এটা ভুলটা করে। এটা কিন্তু প্রথমে কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে যে একটা প্যাসেজ পড়ে সেটা কোন টেন্সে আছে সেটা কিন্তু চেনার কিন্তু আগে প্রথমে বুঝতে হবে, বা সেই ক্ষমতা আমাদের তৈরি করতে হবে। সাধারণত দেখা যায় যে কোনো প্যাসেজের কোনো জায়গায় যদি পাস্ট টেন্সের কোনো কথা থাকে, অর্থাৎ সেটা যদি গল্পমূলক হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু পুরোপুরি পাস্ট টেন্স করতে হয়। আমি এখানে শুধু পাস্ট টেন্সকে প্রেজেন্ট টেন্সকে করতে বলেছি, বাট এরকমও থাকতে পারে কিছু কিছু প্যাসেজ আছে যেটা চিরসত্য ঘটনা বা কোনো একটা ডেসক্রিপশন দিয়েছে, কোনো একটা জায়গার বর্ণনা দিয়েছে, সেটাই কিন্তু প্রেজেন্ট টেন্সেই করতে হবে, বা যেখানে যেটা ফিউচার টেন্স লাগবে সেটা করতে হবে। কিন্তু
একটা প্যাসেজ যেটার কোনো জায়গায় পাস্ট টেন্স দেওয়া আছে তাকে কিন্তু পাস্ট টেন্সে মানে তার যত প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনডিফিনিট হবে সমস্ত পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট ইনডিফিনিট করতে হবে। যত ফিউচার টেন্স থাকবে, হবে, খাবো, যাবো, যা থাকবে সে সব ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু পাস্ট বা ফিউচারের পাস্ট ফর্মগুলো কিন্তু ব্যবহার করতে হবে। অর্থাৎ শ্যালের জায়গায় উড ব্যবহার করতে হবে, উইলের জায়গায় উড ব্যবহার করতে হবে, ক্যানের জায়গায় কুড ব্যবহার করতে হবে, মের জায়গায় মাইট ব্যবহার করতে হবে। এই ব্যবহারগুলো কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। ওকে, এবার আমরা দেখে নিই যে পরের যে নিয়মটি কি, ডু ভার্বগুলির বিভিন্ন রূপ বা গঠন না জানা। আমরা মনে করে একটা ভার্ব দেখা, সি, SEE মানে দেখা। তো সির পাস্ট ফর্ম কি? সির পাস্ট ফর্ম স, এর ভিতরি ফর্ম সিন। এই যে ফর্মগুলো আমাদের যে ব্যবহার করতে হয়, যে কোনো ডু ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম, এটা কিন্তু প্রায় আমরা কিন্তু ভুলে যাই। বিশেষ করে কনফিউজড ভার্ব যেগুলো আছে সেগুলো কিন্তু প্রায় কিন্তু আমরা মিসইউজ করি। অর্থাৎ ছোঁয়া ইংরেজি লাই হয়, লাই, লাইট, লাইট, কিন্তু যদি আমি কোনো কেউ শুচ্ছে, সে কোথাও শুয়ে আছে বা কাউকে শুয়ে দিচ্ছে, সেখানে কিন্তু লে বা লেইডের যে ব্যবহারগুলো আছে বা লেইনের ব্যবহারগুলো আছে এগুলো কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। অর্থাৎ এই ডু ভার্বের কিন্তু সঠিক ব্যবহার না জানলেও কিন্তু আমাদের কিন্তু ট্রান্সলেশনে কিন্তু ভুল হবে। আর এই ধরনের ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই, নাম্বার কিন্তু কাটবেই এবং এগুলো কিন্তু আগে চোখে পড়ে। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু ভালো করে রপ্ত করতে হবে। ডু ভার্বের স্টক কিন্তু আমাদের বাড়াতে হবে। অনেকেই কিন্তু মনে করে যে আমি তো অনেক ইংলিশ শিখে গেছি, আমার তো ডু ভার্ব আর শেখার দরকার নেই, সেখানে কিন্তু ভুল হচ্ছে। তুমি কিন্তু বড়সড় একটা ভুল করছো। সব সময় তোমাকে শিখতে হবে, ডাউন টু আর্থ হতে হবে। অর্থাৎ তোমার পা যেন মাটিতে থাকে। আমি সব শিখে গেছি, সব জেনে গেছি, সব পারি, এই চিন্তাটা মাথার থেকে সরাতে হবে। আমাকে প্রতিদিন শিখতে হবে, প্রত্যেকটা ভুল আমাকে কিওর করতে হবে বা রিকভারি করতে হবে ভুল থেকে। সেগুলো কিন্তু আমাকে প্রত্যেক সময় কিন্তু ফিল করতে হবে, তাহলেই কিন্তু একটা ভালো লেখা যাবে। পরীক্ষা হলে দ্রুত সেটা নামাতে পারবো। ওকে, এবার পরের পয়েন্ট যেটা আছে সেটা দেখা যায় নট বা নো বা যে কোনো নাবোধক বা প্রশ্নবোধক বাক্য করার সময় আমরা কিন্তু প্রায় ভুল করি। অর্থাৎ শুধু যদি একটা প্রশ্নবোধক বাক্য হয়, দেয়া থাকে কোনো একটা সেন্টেন্স শুধু প্রশ্নবোধক আছে, তাহলে কি সেটা প্রশ্নবোধকই হবে। কিন্তু সেটা যদি আর একটা বাক্যের সাথে অর্থাৎ সেটা ক্লজের মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে সেটা কিন্তু প্রশ্নবোধক আকারে বসানো যাবে না। আমি জানি কখন সে আসবে, শুধু কখন সে আসবে, সে কখন সে আসবে এটা প্রশ্নবোধক বাক্য। কিন্তু আমি জানি কখন সে আসবে এই বাক্যটা বললে আমি জানির সাথে কিন্তু যুক্ত আছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শুধু কখন সে আসবে থাকবে না। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে কিন্তু অবশ্যই সেটা প্রশ্নবোধক আকারে রাখা যাবে না, সেটাকে সাধারণ বাক্যের মতো সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট এই ফরম্যাটে রাখতে হবে, ডাব্লিউএসের মধ্যে বসবে। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে বা বুঝতে হবে। ওকে, পরের পয়েন্টটা কি দেখে নিই। অযথা আমরা যখনই কোনো বাক্য পাই, আমাদের কারুকার্য আমরা দেখাতে যাই, আমাদের পাণ্ডিত্য দেখাতে যাই। দেখাতে গিয়ে কী করি, আমরা অযথা যেখানে জটিল বাক্য প্রয়োগ করি, যেখানে প্রয়োজন নেই। এবার জটিল বাক্যে একবার ঢুকে গেলে কী হয় কি, আর সেখান থেকে কিন্তু বেরোতে পারবে না। জটিল মানে কি, জাল, জালে যদি একবার জড়িয়ে যাওয়া, বেরোতে পারবে না। তো আমার সাজেশান, যখনই কোনো বাক্য পাবে যে জটিল হয়, চেষ্টা করে সেটাকে সিম্পল অর্থাৎ সেটাকে আইনযুক্ত করে আলাদা করা বা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্সে ফেলে আস্তে আস্তে বিভক্ত করা। সেখানে গিয়ে আমি দেখলাম, যখন আমি সেখানে গেলাম তখন আমি সেখানে ওই দেখলাম বা ওই করলাম, এই বাক্যটাকে আমি কীভাবে করতে পারি, সেখানে গিয়ে আমি দেখলাম যে সে খেলা করছে, বা আমি সেখানে গেলাম এবং দেখলাম যে সে খেলা করছে। এই যে এবং যে যুক্ত করলাম বা গিয়া ইয়া যে যুক্ত করলাম বাক্যগুলো, এই বাক্য প্রয়োগগুলো কিন্তু যদি আমরা সঠিকভাবে শিখতে পারি, আমাদের কিন্তু ভুলের সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। ঠিক আছে, আর যে শিখে গেছো বা পারো, যার কনফিডেন্ট আছে, সে অবভিয়াসলি ব্যবহার করবে। কারণ জটিল বাক্য রাইটিং যদি আমরা ইউজ করি, সেটাও কিন্তু অনেক স্টাইলিশ হয়। কিন্তু স্টাইলিশ করতে গেলে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কিন্তু তার আগে দক্ষতা আনতে হবে। দক্ষতা ছাড়া কেউ যদি আগের থেকেই পাণ্ডিত্য দেখাতে যাও, তাহলে কিন্তু ভুল হবে। সবসময় সিম্পলিসিটি, যারা পরীক্ষা খাতা দেখবে তারা সিম্পলিসিটি পছন্দ করে, তারা কিন্তু জটিলতা পছন্দ করে না। সুতরাং গো ফর সিম্পলিসিটি, নট ফর কমপ্লেক্সিটি। ওকে, এবার আমরা পরেরটায় চলে যাই, বাক্য সাজাতে না জানা। এটা কিন্তু অনেকেরই আমাদের সমস্যা। কোন শব্দটা আগে আনবো, কোন শব্দটা পরে আনবো, কোন বাক্যটা আগে আনবো, কখন সাবজেক্ট আনবো, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটাকে আগেভাবে সাজাতে হবে, এই সাজানোই আমরা পারি না। আর বড় বড় সেন্টেন্স দিলে তো আমরা একদম মুখ থুবড়ে পড়ি, খুব হাস্যকর বিষয় হয়ে যায়। বাট এটা কিন্তু আমরা কিন্তু অবশ্যই ফিল করবো যে বাক্য সাজাতে না জানাটাও কিন্তু একটা আমাদের বড় সড় দুর্বলতা। তো তার জন্য কিন্তু আমি ভিডিও কিন্তু দিয়েছি, আমি কিভাবে যে কোনো বাক্য কীভাবে সাজাতে হয়
তার টেকনিক কিন্তু আমি শিখিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। ঠিক আছে, এখানে একটা কথা বলবো যে আমি জানি বা আমি পারি, আমি সারাতে পারি, তাও বলবো তুমি দেখো, কারণ এই টেকনিকটা কিন্তু অনেকেরই জানে না বা জানার কথা না, কারণ এটা আমি নিজে বের করেছি টেকনিকটা নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে। তোমরা কিন্তু এই টেকনিকটা যদি দেখতে পাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ফিল করবে না এইভাবে তো সাজানো উচিত যায়। ঠিক আছে, যেটা তুমি ন্যাচারালি জানো সেটা একটা টেকনিকের মাধ্যমে আমি কিন্তু সেটা পরিবেশন করার চেষ্টা করেছি। যে আমি চাই তোমরা সেটা দেখো এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। ওকে, এরপরে আমরা পরের টপিকে চলে যাই, যে টপিকে কিন্তু আমরা অবশ্যই দেখতে পারবো যে প্যাসেজ ট্রান্সলেশন করার জন্য কি কি বিষয় আমাদেরকে মেনে চলতে হবে। এতক্ষণ আমরা বললাম যে কি কি ভুল করি, তাহলে কি কি মেনে চললে আমাদের ট্রান্সলেশনগুলো ভালো হতে পারে বা ঠিকঠাক হতে পারে, সেটার দিকে এবার আমরা যাই। দেখো, প্রথমত যেটা বলা আছে, বড় বড় বাক্যগুলিকে খণ্ড খণ্ড অংশে ভাগ করা শিখতে হবে, যেটা আমি একটু আগেই বললাম। অর্থাৎ একটি অনেক বড় বাক্যকে অযথা জটিল বাক্যে পরিণত না করে যৌগিক বাক্যে পরিণত করলে সেটা খুব ভালো হয়, যেটা আমি এক্সাম্পল কিছুক্ষণ আগে দিয়েছি। যখন আমি সেখানে গেলাম তখন দেখলাম যে সে খেলা করছে, বা আরও কিছু জটিল বাক্য থাকতে পারে সেক্ষেত্রে। তো এই বাক্যটাকে যদি আমরা অ্যান্ড দিয়ে আমরা যদি স্প্লিট করে দিই, ভাগ করে দিই, তাহলে কিন্তু সহজেই কিন্তু সেখানে কিন্তু খুব বেটার একটা পজিশান থাকবে বা আমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দ্বিতীয়ত হচ্ছে কোনো বাক্যের মধ্যে যদি এইটা কিন্তু খুব ইউজফুল। হ্যাঁ, আমি এটা এক্সাম্পলের সাথে বোঝার চেষ্টা করছি। যুক্ত অসমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেই সকল বাক্যের ব্যবহার সরল বাক্যে, অর্থাৎ ভার প্লাস আইএনজি, এখানে বিং হতে পারে, হ্যাভিং হতে পারে বা ডুইং হতে পারে, এবং যৌগিক বাক্যে অ্যান্ড, বাট, ইয়েট ইত্যাদি দিয়ে সেটা ব্যবহার করা যেতে পারে। মনে করো যখন আমি সেখানে গেলাম তখন আমি তাকে দেখলাম, এই বাক্যটাকে যদি আমি সরল বাক্যে করি তাহলে কি, সেখানে গিয়া আমি তাকে দেখলাম, বা ভাত খাইয়া, দেখবে এই বাক্যগুলো শুরুতেই একটা প্রথমে অবজেক্ট থাকবে অর্থাৎ কর্ম থাকবে, কর্মের পরে ইয়া থাকবে বা হস্যই অন্তস্থ আকারে যে সাউন্ডটা থাকবে, উচ্চারণটা থাকবে, তখনই বুঝতে হবে যে ওই বাক্যটাকে আমি সিম্পল বাক্যে আইএনজি দিয়ে আমি করতে পারি। ওকে, তো এই সিম্পল সেন্টেন্সটাকে যদি আমি ব্যবহার করি তাহলে কী হবে, গোয়িং দেয়ার, সেখানে গিয়া মানে কি, গিয়া যাওয়া ইংরেজি গো, তাহলে গোয়িং দেয়ার আই স হিম। এটা কখন হয়, যখন উভয় বাক্যে যখন সাবজেক্ট এক থাকে তখন সেটা এভাবে করছি। যদি উভয় বাক্যে যদি আলাদা থাকে সেখানে অ্যাবসলিউট ফ্রেজের ব্যবহার করতে হবে, সেই ব্যাপারগুলো আমরা পরবর্তীকালে শিখে নিতে পারবো। এবার সরল বাক্য যেটা হলো, এবার আমরা যদি আরও কিছু উদাহরণ দেখি তাহলে কি, ক্লান্ত হয়ে সে বাড়ি ফিরল, ক্লান্ত হয়ে সে বাড়ি ফিরল। তো প্রথমে ক্লান্ত হলো এবং বাড়ি ফিরল, এটা যৌগিক বাক্য। যখন সে ক্লান্ত হলো তখন সে বাড়ি ফিরল, এটা জটিল বাক্য। কিন্তু ক্লান্ত হয়ে অর্থাৎ হইয়া, হয়ে আর ইয়া একই কথা, সাধু ভাষা চলিত ভাষা, আর কিছু না। তো এই বাক্যটাকে যদি ক্লান্ত হয়ে মানে সে নিজে ক্লান্ত হলো, নিজে কিছু হলে তখন আমরা বিং ব্যবহার করি, বিইআইএনজি, অর্থাৎ বিং টায়ার্ড হি রিটার্ন হোম। এই বাক্যটা কিন্তু যদি আমরা এভাবে শিখতে পারি, খুব আমরা কিন্তু ভুল কিন্তু আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবো। এরপরে আমরা দেখে নিই, যে সকল বাক্যের ক্রিয়ার শেষে, অর্থাৎ যে কোনো বাংলা বাক্যের ক্রিয়া কিন্তু একদম শেষে থাকে, বাক্যের ঠিক শেষে থাকবে। ওকে, এটা আমি নিয়মটা আমি আমার অন্যান্য ভিডিওতে, যে আমার ইটেন্সের ভিডিওতে আমি দেখানো আছে, দেখে নিতে পারো। সেই বাক্যের ক্রিয়ার শেষ অক্ষর যদি অন্ত্যুস্তয় আকার বা আ হয়, উচ্চারণ যদি অন্ত্যুস্তয় আকার বা আ হয়, এবং তারপর হয়, হয়েছে, হচ্ছিল, হয়েছিল, হবে, এমন হওয়া দিয়ে কোনো টেন্সের যদি কোনো কথা থাকে, তাহলে আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে, বাক্যটাকে বুঝে নিতে হবে। মানে কী করতে হবে, একটা বিভার বসাতে হবে প্রথমে, ওই সাবজেক্টটার পরে একটা বিভার বসাতে হবে। বিভার বসানোর পর ওই যে ক্রিয়াটার সাথে অন্ত্যুস্ত আকার বা আকার ছিল, সেই অন্ত্যুস্ত আকার বা আকারযুক্ত যে ভার্বটা কথা মানে বাংলা ক্রিয়াটা ছিল, সেটার V3 ফর্ম করতে হবে। ঠিক আছে, এবার ওই যে বি ভার্ব যেটা বলছি সেটা কিন্তু টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে শুধু অ্যামিজার হবে, পাস্ট টেন্স হলে ওয়াজার হবে, কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং হবে, এরকম করে আমাকে চেঞ্জ করতে হবে। ফিউচার হলে শ্যাল উইল বি প্লাস ভার্বের ভিতরে করতে হবে, করে প্যাসিভ করতে হবে। যেমন মনে করো ইংরাজি সারা পৃথিবীতে বলা হয়, ইংরেজি ভাষা সারা পৃথিবীতে বলা হয়, তাহলে এখানে বলা হয়, বলা আ, বল যুক্ত আ প্লাস হয়,
তো এই যে কথাটা যখনই আমরা শুনতে পারো তখন আমরা কী করতে হবে, বুঝতে হবে যে এই বাক্যটা প্যাসিভ সেন্টেন্সে আছে। অর্থাৎ এই ধরনের ফরমেশন থাকলে সেটা প্যাসিভ সেন্টেন্স হবে। তখন সেক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে, কী ব্যবহার করতে বললাম, তখন আমাকে ব্যবহার করতে হবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে ইজ মানে বিভাবটা বসলো প্রেজেন্ট টেন্সে, হয় মানে প্রেজেন্ট টেন্স হয়। স্পোকেন কি, স্পিক মানে বলা, বলার সাথে বলেছি যে ভাবটার সাথে আকার থাকবে তার ভিতরি ফর্ম, তাহলে বলার জন্য আমি করলাম কি না, বলার জন্য আমি করলাম স্পিকের ভিতরি ফর্ম স্পোকেন। তো প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয়, প্যাসিভ ভয়েসের যে গঠন সেখানে কিন্তু বাংলা এভাবে সাজিয়ে সাজিয়ে আমি আমার করানো আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। পরের যেটা আছে বেসিক কিছু বাক্য গঠনের নিয়ম জানতে হবে, অর্থাৎ দো, নো সুনার, হার্ডলি, স্কেয়ার্সলি, ইভ, কন্ডিশনাল সেন্টেন্স, এই ধরনের কিছু সেন্টেন্সের ব্যবহার কখন ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, অ্যাজ সুন অ্যাজ কীভাবে ব্যবহার করতে হয়, এই ব্যবহারগুলো কিন্তু আমরা যদি জানতে পারি বা শিখতে পারি, আমি ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করব তোমাদের স্বার্থে, যাতে করে তোমাদের এই সমস্যাগুলো ওভারকাম করে। কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু আমি কখনোই করে যেতে পারবো না, এটা তোমাকে নিজে থেকেই করতে হবে। ও যে কোনো প্যাসেজ ট্রান্সলেশন করার সময় আমরা একটা জিনিস সবসময় ফেস করি যে আমাদের ওয়ার্ড স্টক থাকে না, তাহলে আচ্ছা ওয়ার্ড স্টক কি কোনো মানে ট্যাবলেট যে ক্যাপসুল যে আমি খেলে আমার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যাবে, এটা কিন্তু হয় না। আগেই বলেছি দের ইজ নো শর্টকাট ফর বিইং এ গুড রাইটার। তোমাকে কী করতে হবে, যে কোনো প্যাসেজ ট্রান্সলেট করার সময় ওই প্যাসেজের গুরুত্বপূর্ণ শব্দগুলো আগে মুখস্থ করো। যে বাংলা, আচ্ছা কী করে মুখস্থ করবো, দেখো প্যাসেজ তো বাংলা থাকবে, তাহলে মুখস্থ করবো কী করে, দেখো প্যাসেজের যে বাংলাগুলো তুমি জানো না, ডিকশনারি ব্যবহার করে তার ইংরেজিগুলো লিখে নাও, বাড়িতে বসে ডিকশনারি ব্যবহার করে তার ইংরেজিগুলো লিখে নাও, প্রথমে একটা খাতায় লিখে নাও, লিখে নিয়ে তার ওয়ার্ডগুলো মুখস্থ করো, করে দেখো যেই মুখস্থ করবে ওয়ার্ড পাওয়ার কিন্তু বেড়ে যাবে, ওই শব্দগুলো যদি অন্য কোথাও কোনো প্যাসেজে পাও তখন কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবে। এতে ওয়ার্ড পাওয়ার বাড়ে, অবভিয়াসলি বাড়ে, এর কোনো ব্যতিক্রম কোনো বা শর্টকাট কোনো পদ্ধতি নেই। এইভাবে দেখবে যারা ইংলিশে খুব ভালো স্কোর করে, ইংলিশে ভালো লিখতে জানে বা বলতে জানে, তারা দেখবে ঠিক এই পদ্ধতি মেনটেন করে কিন্তু তারা কিন্তু আজকে এই জায়গাটা কিন্তু এসছে। ওকে, এটা কিন্তু একটা তাদের ইনার একটা শর্টকাট টেকনিক, এটা কিন্তু তোমাদেরকে বললাম, তোমরা কিন্তু জিনিসটা অ্যাপ্লাই করো, ঠিক আছে, এখানে কোনো ইগোর ব্যাপার নেই, অ্যাপ্লাই করো। এছাড়া কিন্তু ওয়ার্ড স্ট্যাক কিন্তু হুটহাট করে বাড়ে না, অর্থাৎ তুমি আজকে 50টা বা 100টা ওয়ার্ড মুখস্থ করলে আমার ওয়ার্ড স্ট্যাক বেড়ে করো, এটা ভুল ভাবছো, 2 দিন বা 3 দিন পরে সেই ওয়ার্ড স্ট্যাকে অর্ধেক ভুলে যাবে, এটাই বাস্তব কথা, কারণ প্রতিদিন ওয়ার্ড স্ট্যাক তোমার বাড়ছে, এক্ষেত্রে কিন্তু তোমার মাথায় থাকবে না। সুতরাং যাই ট্রান্সলেশন করো তার নতুন শব্দ যখনই পাবে তার সেটা ইংরেজি লিখে মুখস্থ করো, প্র্যাকটিস করো, মাঝে মাঝে স্পিকিং করো, নিজের মতো স্পিকিং করো, দেখবে অনেক বেটার রাইটিং হবে। লাস্ট হচ্ছে যেটা আমি বলবো, পার্সোনালি সাজেস্ট করব যে টু বি এ গুড রাইটার তোমাকে যেটা করতেই হবে, ছোটদের যে ইংরেজি গল্পের বই, অর্থাৎ যে আমরা যে জাতকের গল্প যেটা আমরা ছোটোবেলায় আমরা পড়ি, বা যে কোনো ঈশপের গল্প বা জাতকের গল্প, সেই গল্পগুলোকে যদি আমরা ইংরেজি যে বইগুলো পাওয়া যায়, বাংলা বই আছে, ইংরেজি বই আছে, আর কিছু বই আছে যে ইংরেজি বাংলা একসাথে আছে, ওই বইগুলো পড়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করো বেসিক্যালি। তাতে করে কি হবে যে তোমাদের যে শব্দের যে ঘাটতি বা ওয়ার্ড স্টকের ঘাটতি সেটা কিন্তু পূরণ হবে, এবং কীভাবে সেন্টেন্সগুলো সাজাতে হয়, কীভাবে লিখতে হয়, তার কিন্তু অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, যেটা কিন্তু অবভিয়াসলি প্রয়োজন। ওকে, এছাড়া কি করবে, যে কোনো অন্য রাইটার, যে কোনো ইন্ডিয়ান রাইটার, যে কোনো নীরজ সিং চৌধুরী বা অন্যান্য যে রাইটার আছে ভারতীয় রাইটার, তাদের বই পড়তে পারো। বিদেশি রাইটারের বই ইমিডিয়েট পড়ার দরকার নেই, ভারতীয় রাইটারদের যে পড়তে বলছি কেন, তারা ভারতীয়দের লেখার ধরন আর বিদেশিদের লেখার ধরনের মধ্যে পার্থক্য আছে, কারণ আমরা ভারতীয়রা আমাদের যে স্টাইলে আমরা লিখি সেটা কিন্তু বিদেশিরা সেই স্টাইল লেখে না। আমরা যদি আমাদের লেখার টেকনিকগুলো যদি আমরা রপ্ত করতে পারি, শিখে যাওয়ার পর তখন আমরা বিদেশি রাইটার দেখতে পারি। এছাড়া সিনেমা, ইংলিশ মুভিজ যেখানে দেখবে নিচে সাবটাইটেল থাকে, সেগুলো কিন্তু খুবই আমাদের হেল্পফুল হয়। কার্টুন, ইংরেজি কার্টুন কিন্তু দেখে শুনে অনেক সময় কিন্তু আমাদের রিকভারি হয়, অর্থাৎ কানে শুনেও কিন্তু আমাদের অনেক উন্নতি হতে পারে। এছাড়া সংবাদপত্র পড়তে পারো, যে কোনো খবরের সংবাদ দেখতে পারো, ইংরেজি খবর যেটা নিউজ চ্যানেল আছে সেটা দেখতে পারো, কাগজ পড়তে পারো। তবে কাগজ যতই পড়ো না কেন, 2 দিন পড়ার পরে আর ভালো লাগে না, সেই সবাই জানি, যেহেতু আমরা ইংরেজি জানি না, বুঝি না, 2 দিন সবাই বললো একটু কাগজ কিনে একটু পড়লাম, তখন আর ভালো লাগবে না। ফলে এমন কিছু করো যেটা তোমাকে বাধ্য করছে না,
কিন্তু তুমি মানে উইলিংলি বা ইন্টারেস্ট সহ সেটা তুমি করতে চাচ্ছ। যেমন সিনেমা দেখো, ভালো ইংরেজি সিনেমা, অ্যাকশন মুভি বা অন্য কোনো কমেডিয়ান সিনেমা দেখো, আমি অন্য কোনো সিনেমার কথা বলছি না। এছাড়া কার্টুন দেখো বা যে কোনো রকম ইংরেজি সংক্রান্ত কোনো মুভি বা কিছু দেখতে পারো, খবর দেখতে পারো। ইন্টারেস্ট গ্রো করার মতন করে পড়বে। আমাকে ইংরেজি পড়তে হবে, লিখতে হবে, শিখতে হবে, এই ভাবনা করে কিন্তু শেখা যায় না। অর্থাৎ ইংরেজি শেখার মধ্যে একটা এন্টারটেইনিং ভাব রাখতে হবে। আমি চাপে পড়ে শিখলাম, ও শেখা হয় না। আর যে বলে যে ওইভাবে শিখতে হয়, কাগজ পড়ো, এই টাইমস অফ ইন্ডিয়া পড়ো, এ পড়ো সে পড়ো, ওই কাগজ কেনাই হবে, পড়া হয় না। আমি নিজেও দেখেছি কাগজ কিনে হয় না, কিন্তু তাও কি আমি ইংলিশ শিখতে পারিনি? ইংলিশ শিখতে পেরেছি। সুতরাং ইংলিশ শেখাটা কিন্তু চাপ দিয়ে হয় না। ওকে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। এরপর আমরা পরের স্টেজে যাই। দেখো, প্রত্যেকটা কথা যেগুলো আমরা দেখলাম, এরপরে আমরা একটা স্যাম্পল ট্রান্সলেশন দিয়ে আজকে আমাদের ভিডিও শেষ করব। এরকম স্যাম্পল ভিডিও প্রত্যেক দিন থাকবে। এই স্যাম্পল ভিডিওর মধ্যে তোমরা কিন্তু তোমার এতক্ষণ যা যা শিখলে, যা যা পড়লে, যা যা বুঝলে, তার কিছুটা কিন্তু উপকার হলেও হতে পারে, সে বিশ্বাস কিন্তু আমার আছে। এতক্ষণ যখন আমার ভিডিও দেখেছো, আশা করি এইটুকু আমার সাথে কোঅপারেট করবে, পুরোটা দেখবে। অনেকেই জানি যারা ভিডিও দেখার সময় অধৈর্য হয়ে যাও, কিছু ইনফরমেটিভ জিনিস শিখতে গেলে বা জানতে গেলে তোমাকে কিন্তু ধৈর্য ধরেই রাখতে হবে। সিনেমা দেখা বা অন্যান্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক করা, তার চাইতেই যদি তুমি এই ক্লাসটা মনোযোগ সহকারে কিছুক্ষণ দেখো, তাহলেও কিন্তু উপকার আছে। ফলে তোমার বেনিফিটের জন্য, তোমার ভালোর জন্য এই ধরনের ক্লাস কিন্তু কখনোই মিস করবে না। ওকে, তো স্যাম্পল সেন্টেন্স ট্রান্সলেশন যেটা আছে সেটা আমরা করার চেষ্টা করি। যেতে যেতে তারা দেখলেন একটি যুবক একটি গাছের ডাল কাটছেন, কিন্তু সে এমনি বোকা যে নিজে যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। ডাল কাটা হয়ে গেলে নিজেও যে ডালের সাথে মাটিতে পড়ে যাবে সে বুদ্ধিও তার নেই। তারা দেখলেন এই যুবকই রাজকুমারী যোগ্য বর হবে। তারা যুবকটিকে নিচে নেমে আসতে বললেন। সে নিচে নেমে এলো। ফর্সা ধবধবে রং, মুখখানি সুন্দর, আবার ফর্সা গায়ে এক ফর্সা পৈতাও শোভা পাচ্ছে। ইতিকাহিনী প্রথম ভাগ, একটা গল্পের থেকে তুলে নেওয়া হয়েছে। দেখো, এই বাক্যটা বা এই প্যাসেজে যদি প্রথমেই দেয়, আমরা প্রথমেই কী ভাববো? প্রথমটুকু পাস্ট বা সব প্রেজেন্ট টেন্স। এই যে কাটছেন মানে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, বসে আছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ডাল কাটছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পড়ে যাবে, ফিউচার টেন্স, সিম্পল ফিউচার। তার নেই মানে প্রেজেন্টে তার কর্তা অধিকার নেই। তো এটাই কিন্তু আমাদের প্রথম ভুল। এটা একটা গল্প, দেখো ইতিকাহিনী লেখা আছে নিচে। তো গল্প যখন তুলে দেয়, তার এক জায়গায় যদি পাস্ট থাকে, তার সম্পূর্ণটা পাস্ট করতে হয়, সেটা আমি আগে বলেছি। যেতে যেতে তারা দেখলেন, এই দেখলেন কথাটাই কিন্তু পাস্ট নির্দেশ করছে। এটা কিন্তু আমাদের প্যাসেজ ট্রান্সলেট করার সময় কিন্তু খুব ভালো করে নজর দিতে হবে। আরও দেখো নিচের দিকে আছে, তারা যুবকটিকে নিচে নেমে আসতে বললেন। নিচে নেমে আসতে বললেন, এটাও পাস্ট টেন্স। বললেন, দন্তনাটাকে চেপে ধরো, বললে, লেলাম থাকলে পাস্ট টেন্স হয়। যদি এই বিষয়ে কনফিউশন থাকে, আমার টেন্সের ভিডিওগুলো অবভিয়াসলি দেখো। তো এখানে পাস্ট টেন্সের ঘটনা যেই আছে, আমি কি করব? যত জায়গায় কাটছেন বলছে সব ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি, যেখানে যেখানে হবে বলেছে সেখানে শ্যাল উইলের জায়গায় উড প্লাস V1 করব, অর্থাৎ পাস্ট টেন্সও করব। এটা কিন্তু প্রথমেই বুঝতে হবে। তার বুদ্ধি নেই, এখানে আমরা হ্যাভ হ্যাজ করব না, হ্যাড করব, সিম্পল পাস্ট টেন্স। এবার আমরা কি কি করব সেটা এবার আমরা দেখে নিই। দেখো, প্রথমে কি করতে হয়, যে কোনো একটা গল্পের শুরু কীভাবে করতে হয়, ওয়ান্স বা ওয়ান ডে বা ওয়ান্স আপন টাইম, এটা দিয়ে এটা শুরু করতে হয়। সে বলে দেওয়া থাক বা না থাক, এটা শুরু করতে হয়। তাতে একটা কী বলবো, একটা মুখরা হয় বা ইন্ট্রোডাকশান দেওয়া যায়। এটা কিন্তু উচিত গল্পের ক্ষেত্রে শুধু বলেছি, অন্য ক্ষেত্রে নয়। দ্বিতীয়ত, গল্প হলে সব পাস্ট করতে হবে। যেটা আমি একটু আগে বললাম, কোনো স্টোরি থাকলে সেটা সবসময় সিম্পল পাস্ট, এর ব্যতিক্রম কোনো নিয়ম নেই, সেটা কিন্তু হয় না। ঠিক আছে। 3 নম্বর কি, যেতে যেতে খেতে খেতে, যে ফরমেশন দেখো প্রথমে দেওয়া আছে, যেতে যেতে খেতে খেতে, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট বলতে কি তারা এখানে একটা সাবজেক্ট,
প্লাস ভার্ব টেন্স অনুযায়ী। টেন্স অনুযায়ী কেন? দেখলেন পাস্ট টেন্স, তার এখানে দেখার জন্য যে ভার্বটা বসে সেটা পাস্ট টেন্স, সিম্পল পাস্টে বসবে। এটা যে প্রেজেন্ট টেন্সে কোনো ট্রান্সলেশন থাকতো এই অন্য কোনো ক্ষেত্রে, সেটা সিম্পল প্রেজেন্ট হতো, ফিউচার হলে ফিউচার হতো, যেটা হবে সেটাই করব। তো যেতে যেতে খেতে খেতে এই যে প্রথমে এইরকম বাক্য যেখানে থাকবে ধনাত্মক শব্দ থাকবে, আমরা হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে এটা ব্যবহার করব। ওকে, 4 নম্বর দেখে নি কী করলেন। দেখলেন, দেখো দেখলেন, যেতে যেতে তারা দেখলেন একটি যুবক একটি গাছের ডাল কাটছে। তারা দেখলেন একটা কাজ, এই একটা বাক্য, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব আছে। আবার একটি যুবক একটি গাছের ডাল কাটছেন, তাহলে এখানে আর একটা সাবজেক্ট, সে আর একটা কাজ করছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি একের বেশি সাবজেক্ট কিন্তু এখানে আছে, একের বেশি কাজ আছে। সঙ্গে সঙ্গে মনে করতে হবে যে যেখানে গিয়ে প্রথম বাক্য শেষ হচ্ছে, অর্থাৎ দেখলেন বলে যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেখানে একটা যে কথা উজ্জ থাকে, যেটা আমরা সচরাচর বলি, যেতে যেতে তারা দেখলেন যে, এই যেটা উজ্জ থাকে, ওই যেটাই হচ্ছে দুটোকে ডিভাইড করছে, দুটো বাক্যকে ডিভাইড করছে, যেটা আমার দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। এটা কিন্তু আমাদের বেসিক্যালি আমরা শিখবো, এটা কিন্তু ব্যবহার করতে হয়। ওকে, তো ওখানে কী করবো, তাই এখানে দ্যাট প্লাস সেকেন্ড সেন্টেন্স, এখানে সেকেন্ড সেন্টেন্স মানে কোনটা, একটি যুবক, ওটা আমরা ব্যবহার করব, ওখান থেকে আমরা শুরু করব। ওকে, এবার দেখে নিই এমনি। এখানে এবার আমরা কী বলেছিলাম যে কোনো প্যাসেজ ট্রান্সলেট করতে গেলে আমাদের প্রথমেই শিখতে হবে যে কিছু নতুন ব্যবহার, শব্দের ব্যবহার থাকলে সেগুলোর আলাদা করে মুখস্থ করতে হয় লিখে। তো আমি কিছু এরকম পদ্ধতি দেখিয়েছি, তোমরা ঠিক এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করো আগে। ওয়ার্ড ডিকশনারি, বাংলা ডিকশনারি আছে, ডেপস বাংলা ডিকশনারি আছে, বা যে কোনো মোবাইলে ডিকশনারি ফরম্যাট ইউজ হয়, তোমরা সেখানে থেকে দেখে নিতে পারো। ওকে, এমনি মানে কি সাচে, বোকা মানে কি ফুল, ফুলিশ নয়, ফুল মানে একটা নাউন ফর্ম, আর ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। এখানে একজন সে বোকা দিয়ে হচ্ছে, বোকা লোক তো নেই, বোকা লোক থাকলে তাহলে আর ফুলিশ ম্যান বলতাম, আর যদি ফুল দিয়ে শেষ মানে বোকা দিয়ে শেষ করি তাহলে এ ফুল, সাচে ফুল। ঠিক আছে, এটা কিন্তু আমরা শিখলাম। দেখো তারপরে আছে বসে থাকা, শুয়ে থাকা, দাঁড়িয়ে থাকা, এগুলো থাকলে বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি। এগুলো সবসময় কন্টিনিউয়াস টেন্সের গঠনে হবে, কিন্তু সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টেই সেন্সটা থাকতে হবে। সেন্সটা হবে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট, কিন্তু গঠন হবে বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, পরেরটা দেখে নিই আমরা কি, যোগ্য। যোগ্য ইংরেজি কি, পারফেক্ট। আমি পারফেক্ট একটা শব্দ বলেছি, তোমরা আরও সিনোনিম বের করে সেটা কিন্তু ব্যবহার করতে পারো। বর ইংরেজি কি, বর ইংরেজি গ্রুম। আর ব্রাইড মানে কি, ব্রাইড মানে কোণে। এবার বর মানে আবার ব্রাইড গ্রুমও বলে অনেকে, আমার দরকার নেই, আমি শুধু গ্রুম বললাম। তারপরে দেখে নিই কী আছে, শোভা পাওয়া। শোভা পাওয়া মানে কি, সেটা আলো করে থাকা। সেখানে কি সায়েন্স ব্রাইটলি, এটা প্রেজেন্টে আমি রূপ দিয়েছি, তোমরা এখানে টেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারবে। শোন ব্রাইটলি এটা করতে পারো, ঠিক আছে, বা গ্লোয়িংলি সেটা করতে পারো। সিনোনিমে প্রচুর সিনোনিম ব্যবহার করা যায়, যে যার মতো সিনোনিম ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা পুরো ট্রান্সলেশনটা করার চেষ্টা করে দেখি কীভাবে করেছে। ওয়ান ডে হোয়াইল ওয়াকিং, যখন তারা হাঁটছিল, দে স বা ফাউন্ড। আমরা এখানে একটা ফর্মেশন শিখবো, সি বা ফাইন্ডের পরে যদি কোনো অবজেক্ট থাকে, তারপরে যে তার যদি কোনো কাজ থাকে, সেই কাজের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এই ফর্মেশনটা কিন্তু আমরা দেখব। স বা ফাউন্ড এ ইয়ং ম্যান কাটিং এ ব্রাঞ্চ বা বাউ বা টুইগ, TWIG মানে ডাল, অফ এ ট্রি, একটা গাছে ডাল কাটে দেখছিল। বাট হি ওয়াজ সাচ এ ফুল, কিন্তু সে ছিল এমনই বোকা, দ্যাট হি ওয়াজ কাটিং দ্য সেম বাউ, সে সেই গাছের ডালটাই কাটছিল, হোয়ার হি ওয়াজ সিটিং, যেখানে সে বসেছিল। হি ইভেন হার্ডলি ব্যবহারটা, হার্ডলি ব্যবহার কি, যখন আমরা কোনো নেগেটিভ সেন্টেন্স করব তখন হার্ডলি ব্যবহারটা আমরা করব, নো বা নট তাকে ইউজ না করেও। এটা কিন্তু একটা স্টাইলিশ ইউজ। হি ইভেন হার্ডলি হ্যাড এ বিট অফ সেন্স, তার কোনো জ্ঞানই ছিল না, দ্যাট হি মাইট বা উড ফল ডাউন, যাতে করে সে পড়ে যেতে পারে। পড়ে যাবে বলেছে শ্যাল উইল, কিন্তু আমরা এখানে করব পাস্ট টেন্সে করব, উড করব বা মাইট করব। অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশড হিজ কাটিং, যেই মাত্র সে তার গাছ কাটা শেষ করবে, সেই মাত্র সে পড়ে যেতে পারে, এই ভয়টা সে পেয়েছে। এখানে ফিয়ারে ব্যবহার করতে পারো, আরও স্টাইলিশ ব্যবহার আছে, কিন্তু এখন তো সব কিছু দেওয়া সম্ভব না। আমি পরের অন্য কোনো ভিডিওতে এই ধরনের ব্যবহার আমরা করে আমি দেখাবো। পরে দেখো লেখা আছে, দেন দে ডিসাইডেড দেমসেলফ, তারা নিজের সিদ্ধান্ত নিল। তাই এখানে দেমসেলফ নামক একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করা শিখলাম। দ্যাট দ্য
গাই বলতে কি, এটা কিন্তু একটা টার্ম, মডার্ন টার্ম। উড বি দ্য পারফেক্ট গ্রুম ফর দ্য প্রিন্সেস, মানে সেই রাজকুমারীর জন্য কিন্তু এটা একজন যোগ্য বর হতে পারে, হবে। ঠিক আছে, হবে বলতে ফিউচার টেন্সে আমরা কিন্তু শ্যালই ব্যবহার করি না, আমরা উড ব্যবহার করব, যেহেতু পাস্ট টেন্সে আমরা লিখছি। তারপরে কি আছে, দেন দে আস্কড বা টোল্ড হিম। এখানে আস্কড কথা বলতে পারি, আস্কড মানে কিন্তু প্রশ্ন করা না, আস্কড মানে কিন্তু রিকোয়েস্ট সেন্সেও কিন্তু আস্কড ব্যবহার করা হয়, সেটা ন্যারেশনে যদি করা থাকে তাহলে দেখে নিতে পারো। বা টোল্ড হিম টু ক্লাইম্ব ডাউন, তাকে নেমে আসতে বললো। অ্যান্ড হি ডিড সো, এবং সেটা তাই সেই করলো। হি ওয়াজ ব্রাইট ক্রিম কালার্ড, মানে সে ছিল গৌর রঙের, গৌর বর্ণ, ফর্সা, উজ্জ্বল ফর্সা। ঠিক আছে, উজ্জ্বল যে ফর্সা সেটাকে ব্রাইট ক্রিম কালার্ড, উইথ ফেয়ার ফেস, ফেয়ার মানে সুন্দর মুখের সাথে। অ্যান্ড এ ব্রাইট পৈতা। এই দেখো পৈতাটা কিছু কিছু বাংলা কথা আছে যেগুলো না সবসময় ইংরেজি ইনস্ট্যান্ট মনে পড়বে না, পরীক্ষার সময় মনে পড়ে না, সেগুলোকে বাংলা টার্মেই লিখে আসতে পারো। তো সব লিখতে যেও না, যেটা একদম পারছো না সেটা লেখো, আর যেগুলো বাংলা মানে পারা যায় বা হওয়া উচিত সেগুলোকে ইংলিশেই লিখতে হবে। ঠিক আছে, ইংলিশটাই ওয়ার্ডেই লিখতে হবে। তো পৈতা আমি তো অন্য কিছু ইনস্ট্যান্ট পারবো না, সেক্ষেত্রে আমি পৈতা আমি ব্যবহার করছি। এই টেকনিকটা কিন্তু ইউজ করতে পারো। ওকে, ওয়াজ শাইনিং ব্রাইটলি দেয়ার, সেটা খুব উজ্জ্বলভাবে সেখানে ছিল, মানে চমকাচ্ছিল, শোভা পাচ্ছিল। তো সেটা কিন্তু আমরা পাচ্ছিল সেন্সে করলাম, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে করিনি, পাচ্ছে করিনি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জায়গায় আমরা পাস্ট কন্টিনিউয়াস করেছি। এই যে আমি ট্রান্সলেশন করলাম সেটা দেখবে সহজ সরল কিছু আমি সেন্টেন্স ব্যবহার করেছি, জটিল আমি চেষ্টা করেছি না ব্যবহার করার। কিছু ফরমেশন তোমরা এখানে শিখতে পেরেছো। এইভাবে কিন্তু আমরা আগামী দিনে আরও ফরমেশন বা আরও ট্রান্সলেশন শিখবো, গ্রামার শিখবো। শুধু ট্রান্সলেশন শিখবো না অন্যান্য ভিডিওর মতন, ট্রান্সলেশনের পাশাপাশি আমরা গ্রামারটাও শিখবো, যাতে করে আমাদের কংক্রিট হয়। ওকে, শুধু ট্রান্সলেশন এভাবে মুখস্থ করে তো পরীক্ষায় কমন পাওয়া যাবে না, নিজের থেকে যাতে বানাতে পারি তার জন্যই কিন্তু আমি এই টেকনিক বা এই স্টাইল কিন্তু মেনটেন করেছি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, ভালো লাগবে, ভালো লাগা উচিত। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আবার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবে, খুব করে শেয়ার করবে, যাতে করে সবাই পেয়ে যেতে পারে। পিএসসি ক্লার্কশিপ বা অন্যান্য যে মেইন পরীক্ষা সামনে আছে তারা যেন হেল্পফুল হতে পারে। যারা ক্লাসের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের ট্রান্সলেশন বা ছোটো যারা ট্রান্সলেশন করার প্রয়োজন আছে যাদেরকে শেখানো উচিত, সবাই ইন জেনারেল সবার ক্ষেত্রে যাতে তারা পেতে পারে, তার জন্য কিন্তু তোমরা কিন্তু এই দায়িত্বটা নেবে। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার তোমার সাথে আমার দেখা হবে।